আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে যে আজকে দর্শক যদি সাউন্ডটা যদি শোনা না যায় তাহলে কিন্তু সেটা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, আজকে আমরা সংযুক্ত হয়েছি আপনাদের সাথে এবং যেটি জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে, প্রিয় দর্শক দুঃখিত, একটু সাউন্ড সমস্যার কারণে একটু কথা শুনতে আপনাদের হয়তো সমস্যা হয়েছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠান থেকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় এবং সেই অনুষ্ঠানে আমরা সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, আজকে 10 অক্টোবর 2021 ইংরেজি সাল, ঠিক 1 বছর আগে এমন দিনে মধ্যরাতে রায়হানকে মধ্যরাতে পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই মৃত্যুর 1 বছর পেরিয়েছে। 1 বছরও কিন্তু রায়হান হত্যাকারীরা যারা আছেন তাদের সবাইকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মূল আসামি যারা ছিলেন, ঠিক পরদিনই রায়হান মারা যাওয়ার ঠিক পরদিনই তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছিলেন। সেই মামলার যেসব আসামিদের নাম তিনি উল্লেখ করেছিলেন সেই আসামিদের অনেকেই কিন্তু গ্রেফতার করতে সমর্থ হয়েছে এবং ঠিক 1 বছর ধরে যে কর্মকাণ্ড সংগঠিত হয়েছে সেখানে যেটি দেখা গেছে যে 1 বছরে কিন্তু পুলিশি হয়রানির যে চিত্র ছিল সিলেট সহ অন্যান্য জায়গাগুলোতে, সেইটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। প্রিয় দর্শক, আজকে রায়হান হত্যার 1 বছর পূর্ণ হয়েছে। 15 মাসের আলফাকে নিয়ে রাস্তায় মা স্ত্রী। সিলেটের আখারিয়া এলাকার যুবক রায়হান আহমদকে গত বছরের 10 অক্টোবর দিবাগত রাতে ধরে নিয়ে যায় কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়ির পুলিশ। পরে তাকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেটি কিন্তু বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ঠিক সামনে একটা সিসি ক্যামেরা ছিল এবং সেই সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছিল রায়হানকে রাত 2টার দিকে যখন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় তখন কিন্তু সে হেঁটে হেঁটে যাচ্ছিল। কিন্তু যখন সকালের দিকের যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলোতে দেখা যায় যে রায়হান অর্ধমৃত অবস্থায় নিজে হাঁটতে পারছিলেন না। তাকে 2-3 জন ধরে নিয়ে তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে কিন্তু তাকে নিয়ে গিয়েছিলেন এবং এই সিসিটিভি ফুটেজের কারণেই কিন্তু অনেক জিনিস কিন্তু প্রতীয়মান হয় এবং সেই ব্যাপারটি কিন্তু স্কিপ করা যায়নি। রায়হানকে ঠিক কী পরিমাণ নির্যাতন করা হয়েছিল, ঠিক কী পরিমাণ নির্যাতন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছিল সেটা কিন্তু পরবর্তীকালে অনেক ধরনের কথাবার্তায় উঠে এসেছে। এরকম একটা মৃত্যু আসলে কারো পক্ষে আসলে কাম্য নয়। রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তার নিয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রায় 1 বছর পর গত 30 সেপ্টেম্বর চার্জশিট অভিযোগপত্র গ্রহণ করেছিলেন আদালত। তবে এখনও কিন্তু বিচার কাজ শুরু হয়নি। রায়হান হত্যার বছর পূর্ণ হবার আগের দিন রাস্তায় নেমে বিচার কাজে বিলম্ব হওয়ার জন্য হতাশা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন তার মা সালমা বেগম এবং স্ত্রী তাহমিনা আক্তার তানি এবং তার পরিবারের সদস্যরা। সেই সঙ্গে খুনিদের ফাঁসি দাবি করেছেন তারা। এ সময় রায়হানের স্ত্রী তান্নিকে তপ্ত রোদে দাঁড়িয়ে তাদের একমাত্র সন্তান 15 মাসের আলফাকে কোলে নিয়ে নীরবে চোখের জল ফেলতে দেখা যায়। আজকে চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে যে মানববন্ধন হয়েছে সেই মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়হানের মা সালমা বেগম সহ তার স্ত্রী তান্নি বেগম সহ আর অনেকেই উপস্থিত হয়েছেন। এই সময় তারা রায়হান হত্যার মামলার বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে এবং পলাতক যে আসামিরা আছেন তাদেরকে গ্রেফতার করতে এবং সকল আসামির ফাঁসি তারা দাবি করেন। তারা ফাঁসি ছাড়া অন্য কোনো কিছুই তারা মেনে নিতে পারছেন না। মানববন্ধনকালে বক্তৃতাকালে রায়হানের মা সালমা বেগম বলেছেন, একজন ছাড়া বাকি সব আসামিকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনের প্রতি আমরা সন্তুষ্ট। আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমিনের সুনজর আমাদের প্রতি আছে। এ কারণেই 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আসামি নোমানকেও এই 5 জনের মতো যেন দ্রুত গ্রেফতার করা হয়, এক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তারা সুদৃষ্টি কামনা করেছেন। তিনি আরও বলেছেন যে আসামিরা গ্রেফতার হলেও চার্জশিট দিতে অনেক দেরি হয়েছে, এতে তারা কিছুটা হতাশ। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হস্তান্তর করে মামলার বিচারকে দ্রুত শেষ করা হোক এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তানি যেটা বলেছেন, তিনি বলেছেন, আমার স্বামীর খুনিদের সহায়তাকারী নোমান এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সে যে দেশেই থাকুক না কেন তাকে সেই দেশের প্রশাসনের সহায়তায় দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হোক।
দর্শক, এই মামলার প্রধান যিনি আসামি ছিলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, তাকে কিন্তু পরবর্তীকালে গ্রেফতার করা হয়েছিল। তিনি পালিয়ে চলে গিয়েছিলেন, সীমান্ত পার হয়ে ভারতে চলে গিয়েছিলেন এবং সেখানে খাসিয়াপঞ্জিতে ধরা পড়েছিলেন এবং পরবর্তীকালে তাকে বাংলাদেশ পুলিশের কাছে নিয়ে আসা হয় এবং এখনও পর্যন্ত তিনি জেলেই আছেন। এবং সেই প্রক্রিয়ার বাইরে আরও কয়েকজন আছেন যারা এই রায়হান হত্যার পর আকবরকে সহায়তা করেছেন, সিসিটিভি ফুটেজ মুছে দিতে সহায়তা করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আব্দুল্লাহ নোমান, যেটি অভিযোগপত্রে উঠে এসেছে রায়হানের স্ত্রী তান্নির করা মামলায়। এবং সেই রায়হানের হত্যাকারী হিসেবে চিহ্নিত যারা ভেতরে আছেন তারা তো আছেনই, যিনি বাইরে আছেন তাদেরকে গ্রেফতারের দাবিতে এখনও তারা তাদের আর্তনাদ চালিয়ে যাচ্ছেন। 2020 সালের 10 অক্টোবর যে ঘটনাটি ঘটেছিল, আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে এনে নির্মম নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি সম্পর্কে সিলেটের যারা আছেন তারা যতটুকু আইডিয়া আছে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি কিন্তু একটা সময় মানুষের জন্য আতঙ্কের একটা নাম ছিল। কারণ সিলেট শহরে প্রবেশের পরেই যেটি হচ্ছে কিনব্রিজ হয়ে যখন সিলেট শহরে প্রবেশ করা হয়, তখন কিন্তু প্রথমত যে ফাঁড়ির পুলিশের কাছে মানুষজনকে পড়তে হয় সেটি ছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। এবং এখানকার যারা পুলিশ সদস্যরা ছিলেন তারা দীর্ঘদিন ধরেই কিন্তু মানুষজনকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। এবং আমরা যারা সংবাদকর্মী আছি তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের অভিযোগ পেয়ে আসছিলাম। এবং পুলিশের একটা পর্যায়ে পুলিশের এই রায়হান হত্যাকাণ্ডের আগে পুলিশ যে বেপরোয়া হয়ে গিয়েছিল, সেই বেপরোয়া ভাবের সর্বশেষ পরিণত হয়েছে রায়হানের মৃত্যুর ফলশ্রুতিতে। এবং রায়হানের মৃত্যুর পরে কিন্তু এই ব্যাপারগুলো উঠে এসেছে। ফাঁড়িতে আটকে রেখে রাতভর রায়হানকে নির্যাতন করেন তৎকালীন ইনচার্জ এসআই আকবর সহ তার সহযোগীরা। পরদিন 11 অক্টোবর ভোরে রায়হানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, নির্যাতনের ফলে 11 অক্টোবর ভোর রাতেই ফাঁড়িতেই মৃত্যু হয় রায়হানের। পরে হাসপাতালে নেওয়ার নাটক করে পুলিশ। ঘটনার পর ছিনতাইকারীদের গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে মর্মে চালিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে পরিবারের সদস্যদের অভিযোগ ও গণমাধ্যম কর্মীদের তৎপরতায় মূল রহস্য উদ্ঘাটিত হয়। এই হত্যাকাণ্ডের পর কিন্তু পুরো সিলেট ক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল এবং মুহুর্মুহ যেসব মিছিল মিটিং হয়েছিল এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে অবস্থান কর্মসূচি হয়েছিল, সেগুলো কিন্তু দেখার ব্যাপার ছিল। সিলেটিরা যে আসলে কতটুকু প্রতিবাদ মুখর সেটা কিন্তু এই হত্যাকাণ্ডের পর, এই ঘটনার পর কিন্তু প্রতীয়মান হয়। এরপরে রায়হানের স্ত্রী বাদী হয়ে যেটি 12 অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে এসআই আকবর সহ পুলিশের 5 সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকে আসামি করা হয়। অন্যদিকে যেটি ঘটেছিল, ঘটনার পরপরই পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া। পরে ওই বছরই 9 নভেম্বর সকালে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। ওই মামলায় আকবর সহ 5 জন আসামি কারাগারে রয়েছেন। তবে পলাতক রয়েছেন আব্দুল্লাহ নোমান নামে কোম্পানিগঞ্জের একজন যুবক। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে পুলিশের 5 সদস্য এবং নোমানকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। সর্বশেষ গত 30 সেপ্টেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। তবে এখনও বিচার কাজ শুরু হয়নি। কারাগারে থেকেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া। তিনি নিহত রায়হানের স্ত্রীকে বিয়ে করে মা সন্তানের দায়িত্ব নিতে চেয়েছেন। সর্বশেষ যে শুনানি ছিল সেইখানে কিন্তু রায়হানের মায়ের সাথে অভিযুক্ত আকবরের দেখা হয়েছিল এবং তিনি এই ধরনের প্রস্তাব দেন, রায়হানের মায়ের পায়ে ধরার ক্ষমা চান। এবং আকবরের এমন প্রস্তাবে তখন স্তম্ভিত হয়ে যান রায়হানের মা। তিনি বলেন, একজন খুনির এত বড় স্পর্ধা কি করে হয়। রায়হানের মা সালমা বেগম জানান, এসআই আকবরের মা বাবা সিলেটে এসে তাদের এক আত্মীয়ের সাথে দেখা করে আপোষের প্রস্তাব দেন। তিনি তখন ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সালমা বেগম আরও জানান, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার তদন্তকালে সিলেট কেন্দ্রীয় কারাগারে ডেকে নেওয়া হয় তাকে এবং রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি ও তার চাচা হাবিবুল্লাহকে। এ সময় রায়হানের মা ও তার স্ত্রীকে সামনে না নিলেও তার চাচার মুখোমুখি করা হয় আকবর এবং অপর আসামিদের। তখন পায়ে ধরে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেন এসআই আকবর এবং অভিযুক্ত আশেকে এলাহি সহ অন্যরা। তবে রায়হানের পরিবার তাদের ক্ষমা করেননি। আসলে এটা ক্ষমা করার মতো কোনো বিষয়ও না। সালমা বেগম যেটা বলেছেন, কোনো খুনির সাথে আপোষ কিংবা ক্ষমা নয়। তারা কি সেদিন আমার ছেলের প্রাণ ভিক্ষা দিয়েছিল? এখন কেন আমরা তাদের ক্ষমা করব? সালমা বেগম বলেন, খুনিদের ক্ষমা করলে ভবিষ্যতে এদের হাতে আরও অনেক রায়হানের মৃত্যু ঘটবে। রায়হান হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী জানান, আদালত পিবিআর দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন। এখনও
বিচারিক কার্যক্রম শুরু হয়নি। বিচারিক কার্যক্রম শুরু হলে এই মামলার সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে। দর্শক, রায়হানের হত্যাকাণ্ডের 1 বছর পূর্ণ হয়েছে। আমরাও আশা করব যে অতি দ্রুত রায়হানের যারা হত্যাকারী আছেন তাদেরকে আদালত চিহ্নিত করবেন এবং তাদেরকে সর্বোচ্চ যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তিতে চিহ্নিত করবেন। এমপি হাবিবের দুঃখিত দর্শক, সিলেটের দুর্গাপূজায় যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করল পুলিশ, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, সেই দুর্গাপূজায় কিন্তু কয়েকটি ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। আগামীকাল 11ই অক্টোবর থেকে সিলেট সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, সার্বজনীন শারদীয় দুর্গাপূজা আচার অনুষ্ঠান শুরু হবে। চলমান করোনা পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং নিরাপত্তা বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি। এর মধ্যে অন্যতম যে বিষয়গুলো আছে, নির্দেশনা সমূহের মধ্যে রয়েছে যেসব পূজা মণ্ডপে মন্দিরে জনসমাগম ঘটে সেগুলিতে মাইকিং এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পূজা মণ্ডপের প্রবেশ পথের দৃশ্যমান স্থানে স্বাস্থ্যবিধি সম্বলিত ব্যানার স্থাপন করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা, থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখতে হবে। পূজা মণ্ডপে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। নিজস্ব পরিচয়ধারী স্বেচ্ছাসেবক দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক বা দৃশ্যমান পরিচয়পত্র বা স্বেচ্ছাসেবক লিখিত আর্ম ব্যান্ড পরিহিত অবস্থায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ব্যাগ, থলে, পুটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এই জাতীয় কোনো বস্তু বহনকারী দেখলে তল্লাশি চালাতে হবে। মণ্ডপের আশেপাশে ফেরিওয়ালা, বাদাম চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোনো হকার, অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সতর্ক থাকা প্রয়োজন। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ বা প্রতিমা বিসর্জনের স্থানে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে। দর্শক, এই সবগুলো বিষয় মানুষের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আজকের দিনে ঘটে যাওয়া আলোচিত দুটি ঘটনা। আগামীকাল একই সময় আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। এভাবে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।